আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তাফির সদর অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নতুন কারিকুলামের অষ্টম অধ্যায় যেটা, ওই অধ্যায়টা কমপ্লিট করছিলাম। তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা 202 নম্বর পৃষ্ঠায় মনে হয় নাকি 3, আচ্ছা যাই হোক 202 নম্বর পৃষ্ঠার সমস্যা 1 পর্যন্ত করেছিলাম, আর সমস্যা 2টা করি নাই। তখন বলছিলাম যে তোমাদের আগে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাইতে হবে, ওইটা শেখানোর পরে সমস্যা 2 আমরা সমাধান করতে পারবো। তো ওই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করা। সুষম বহুভুজের ক্ষেত্রফল, এখন এটা জিনিসটা কি তোমরা খুব ইজিলি কিন্তু এটা বের করতে পারো। দেখো এরকম যদি ত্রিভুজ দেওয়া থাকে এটার ক্ষেত্রফল বের করতে পারো। তারপর তোমাদেরকে যদি এরকম বর্গ বা চতুর্ভুজ, আয়ত, সামান্তরিক যাই বলি না কেন, এটা দেওয়া থাকলে এটারও তুমি ক্ষেত্রফল বের করতে পারো। বাট তোমরা কিন্তু পঞ্চভুজ, ধরো যে এরকম একটা কি বলতো পঞ্চভুজ, তাই না? এরকম পঞ্চভুজ, আচ্ছা অত ভালো হয় নাই, বা এরকম যখন ষড়ভুজ টাইপের কিছু থাকবে, এই টাইপের জিনিসগুলা কিন্তু ক্ষেত্রফল বের করা শিখো নাই, আমিও শিখি নাই, ঠিক আছে? তাই না? স্পেসিফিক ভাবে যে ষড়ভুজের ক্ষেত্রফল, সপ্তমভুজ, পঞ্চভুজের ক্ষেত্রফল, এগুলো কিন্তু আমরা পারি না। তো এখন হচ্ছে আমরা এটাই শিখবো কিভাবে হচ্ছে এরকম ত্রিভুজ চতুর্ভুজ ছাড়াও বহুভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তো আমাদের বহুভুজটা হবে সুষম বহুভুজ। সুষম বহুভুজ কি? যার প্রত্যেকটা বাহুই সমান। যেমন ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হলে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তারপর চতুর্ভুজের প্রত্যেকটা বাহু যদি সমান হয়ে যায় তখন আমরা বলি বর্গ, তাই না? তো এরকম হচ্ছে একটা সুষম বহুভুজ হবে। বাহুর সংখ্যা কয়টা হবে? বহুভুজ যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না, মিনিমাম 3টা হবে, মিনিমাম 3টা হবে। মিনিমাম 3টা যদি হয়ে যায় তাহলে তো সমবাহু ত্রিভুজ হয়ে গেল, 4টা হলে বর্গ হয়ে গেল, তাই না? এরকম 5টা 6টা 7টা 8টা 9টা অনেক বাহুই থাকতে পারে। তো আমরা ধরে নেব যে n সংখ্যক বহুভুজ। তো এই n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, আমরা একটা হেল্প নিতে পারি। ছোটখাটো একটা বহুভুজ আঁকবো। ছোটখাটো বলতে পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলা দিয়ে একটু বোঝার চেষ্টা করব। বেস্ট হয় ষড়ভুজ দিয়ে যদি কেউ শিখতে চায়, পঞ্চভুজ তো শেখা যাবে। আমি ষড়ভুজ নিচ্ছি, ঠিক আছে? আমরা ষড়ভুজকে পর্যবেক্ষণ করব, ওই পর্যবেক্ষণগুলো আমরা n সংখ্যক বহুভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আগে একটা চিত্র আঁকি, দাঁড়াও। আচ্ছা, তো এরকম হচ্ছে একটা ষড়ভুজ, আর এটা সুষম। সুষম বলতে কি বুঝাবে? প্রত্যেকটা বাহুই সমান দৈর্ঘ্যের। আমার চিত্রটাতে হয়তো বা প্রত্যেকটা বাহু সমান তোমার কাছে নাম লাগতে পারে, কারণ আমি এমনি আঁকলাম, বাট এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান, না হলে তো সুষম বহুভুজ হবে না। তো আমরা এটা একটা নাম দেই। কিরকম নাম দিতে পারি? যে ধরো এটা নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটা ই, এটা এফ, আরো যদি থাকে আরো দেব, তাই না? আচ্ছা, এটা তো হচ্ছে ষড়ভুজ, 6টা বাহু। এখন দেখো তো এখানে কয়টা শীর্ষ তুমি পাচ্ছ? শীর্ষ কোণ কয়টা পাচ্ছ তুমি? এখানে শীর্ষ কোণ কিন্তু পাওয়া যাচ্ছে 6টা। দেখো তোমার কাছে যদি ত্রিভুজ থাকতো, কি থাকতো? ত্রিভুজ থাকতো, তুমি দেখো তো এখানে শীর্ষ কোণ কয়টা পাইতা? 1টা 2টা 3টা, 3টা। তারপর দেখো তোমার কাছে যদি এরকম বর্গ থাকতো বা চতুর্ভুজ থাকতো, যাই হোক 4টা বাহু রিলেটেড বহুভুজ, তাই না? এখানে তুমি কয়টা শীর্ষ পাবা? 1 2 3 4, 4টা। তার মানে 4টা বাহুর জন্য 4টা শীর্ষ, 3টার জন্য 3টা শীর্ষ, 6টার জন্য 6টা শীর্ষ। আর আমরা তো বহুভুজের বাহু সংখ্যা বলি নাই, তার মানে আমরা আগে থেকে একটু লিখে রাখি যে ধরি বাহুর সংখ্যা কত বলতো? n। এখন n সংখ্যক বাহুর জন্য আমি কয়টা শীর্ষ পাবো বলতো? আমরা তাহলে লিখতে পারি যে শীর্ষ কোণের সংখ্যা, এগুলা শীর্ষটা একটা শীর্ষ কোণ, তাই না? শীর্ষ কোণ, শীর্ষ কোণের সংখ্যা n, বাহুর সংখ্যা n, এগুলো টি লিখে দিই নাকি? টি, আর এটার সংখ্যা এত টি। আচ্ছা, নীল কালি কি দেখা যায়? আচ্ছা, তো বাহুর সংখ্যা n টি, শীর্ষকোণের সংখ্যা হচ্ছে n টি। আর যেহেতু সুষম, আমাদের কি হতে হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই হইতে হবে। আমরা এই বাহুর দৈর্ঘ্য a ধরবো। এই যে এই 3টা জিনিস আমরা ধরে মাথায় রাখলাম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এই যে এটা হচ্ছে a, এটাও a, ঠিক আছে? এই হচ্ছে a, এগুলো। আরে
ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের মেন কাজটা শুরু হবে। কি কাজ? আমরা যেহেতু টোটাল এরিয়াটা বের করতে চাচ্ছি, ক্ষেত্রফলটা ও কতটুকু জায়গা কভার করলো এটা বের করতে চাচ্ছি, তো আমরা এখানে কিছু স্টেপ ফলো করবো। কিরকম? তো ধরো তোমরা এই জিনিসটা হয়তো বা চিনো না, বা না চিনলেও চিনে রাখো। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমি সমবাহু ত্রিভুজ এখান থেকে আঁকি। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এখন তুমি যদি কি করো, তুমি যদি এইখান থেকে একদম ঠিক মাঝখানে, এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র, যদিও ত্রিভুজে এটাকে আমরা বলি ভর কেন্দ্র, তাই না? আচ্ছা, তো এইখান থেকে তুমি যদি শীর্ষগুলোকে যোগ করো এরকম, তাহলে দেখবা কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম আসবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি আসবে? সেম আসবে। তুমি যদি এরকম ত্রিভুজ না এঁকে এরকম যদি বর্গও আঁকো, তারপর এই কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষকে তুমি যদি যোগ করো, তাই দেখবা প্রত্যেকটা দৈর্ঘ্য সেম আসবে। যদিও আমরা বর্গের ক্ষেত্রে বলি কর্ণ, তাই না? কর্ণদ্বয় ছেদবিন্দু। তো এইটা আসলে একটা কেন্দ্র। তো এইখানে আমাদের যত বাহু বিশিষ্টই হোক না কেন, আমাদের এখানে একটা কেন্দ্র চিন্তা করব বা আছে। এটার বৈশিষ্ট্যটা কি? কেন্দ্র থেকে আমরা প্রত্যেকটা শীর্ষকে যদি যোগ করি, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য সেম আসবে। তো এটা যদি আমি এখানে দিয়ে দেখাই, এই যে এইটা, তো এই কেন্দ্র নাম দিলাম ধরো ও। এখন এই ও থেকে আমরা প্রত্যেকটা শীর্ষকে যদি যোগ করি, তাহলে এই যে এই ও এ, ও বি, ও এফ, ও ই, এগুলা একই দৈর্ঘ্যের। ঠিক আছে? এখন দৈর্ঘ্যটা কত জানি না, আপাতত জানি না, বাট এগুলো হচ্ছে একই দৈর্ঘ্যের। তার মানে এখন আমরা বলতে পারি, এখানে তুমি যদি একটু তাকাও, যে ও এ বি, তারপরে ও এ এফ, এই ও ই এফ, এখানে কয়েকটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কয়েকটা কি উৎপন্ন হচ্ছে? ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আর এই ত্রিভুজগুলোতে দেখো, ওই ও থেকে বি আর ও থেকে এ দুইটা কি সেম দৈর্ঘ্যের। তার মানে এই ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে ফেলছো তুমি, তাই না? এখানে ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আবার এই ও এ বি যেরকম একটা ত্রিভুজ, ঠিক এই ও বি সি একই রকমের আর একটা ত্রিভুজ। ও এ বি দেখো, ও এ ও বি দুইটা বাহু সেম, আর অপোজিট বাহুটা মানে ও এর অপোজিট বাহুটা এ, এ বি, এটা এ দৈর্ঘ্যের। এই ত্রিভুজটার দেখো এই দুইটা বাহু সেম সেম, আবার এই আরেকটা বাহুটা হচ্ছে এ দৈর্ঘ্যের। অন্য আর একটা ত্রিভুজ নাও, এই দুইটা বাহু একই একই, আর অন্য বাহুটা হচ্ছে এ দৈর্ঘ্যের। তার মানে এখানে একই রকম, মানে হুবহু একই রকম কয়টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? 1 2 3 4 5 6, 6টা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। বুঝতে পারতেছো? আর একটু দেখাই, ধরো ত্রিভুজই ছিল, কি ছিল? এরকম সমবাহু ত্রিভুজই ছিল, ঠিক আছে? যদি এটা সমবাহু হয় না, একটু ইগনোর করো এটা। এখানে দেখো, আমি যদি এই শীর্ষ কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষকে এরকম যোগ করতাম, তারপর দেখো এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? 1 2 3। আর দেখো এই বাহু সেম দেখে প্রত্যেকটা ত্রিভুজই সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটা এরকম বর্গ ছিল, এই দেখো কেন্দ্র থেকে আমরা যদি শীর্ষগুলোকে যোগ করে দিই, এখানে 1 2 3 4, 4টা ত্রিভুজ উৎপন্ন হবে, 4টা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। তার মানে আবার 6টার জন্য, মানে ষড়ভুজের জন্য 6টা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। তার মানে আমাদের যদি n সংখ্যক বাহু থাকে, বাহুর সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা যদি n সংখ্যক হয়, তাহলে আমরা কেন্দ্র থেকে শীর্ষগুলোকে যোগ করে দিলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করতে পারবো। এই কথাটা বুঝছো কিনা? কেন্দ্র থেকে শীর্ষগুলা যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করতে পারবো, তাই না? কারণ আমাদের বাহু সংখ্যা হচ্ছে n। n এর জায়গায় যদি 2 3 হইতো, তাহলে 3টা সমদ্বিবাহু ত্রিভুজ। n এর জায়গায় 4 হলে 4টা সমদ্বিবাহু ত্রিভুজ। 5 হলে 5টা, এরকম 6 দেখে 6টা বাহু থেকে 6টা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই কথাটাই আমরা লিখে দিই, যে কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও হতে শীর্ষগুলো যোগ করলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। বুঝাইছে?
n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এখন আমাদের টার্গেটটা কি হবে জানো? বুঝলাম এখানে n সংখ্যক, যেমন এই ষড়ভুজের ক্ষেত্রে এখানে 6টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। সাপোজ ধরো আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করে ফেলতে পারি, একটা ক্ষেত্রফল বের করে ফেলতে পারলে আমি এখানে 6 দিয়ে গুণ করে দিলেই এই ষড়ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি একটা ক্ষেত্রফল বের করতে পারি n দিয়ে গুণ করব, কারণ n সংখ্যক ত্রিভুজ, তাই না? এখানে আমার ত্রিভুজ উৎপন্ন হচ্ছে n সংখ্যক, n দিয়ে গুণ করে দিলেই খেলা শেষ। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, এই যে এটা, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখন বের করতে হবে। তো চলো এখন আমরা এটা কিভাবে বের করতে পারি। তো এটার জন্য এখন আমরা একটু হেল্প নেই, কিসের? এই ত্রিভুজটার ও এ বি ত্রিভুজের হেল্প নেই। তো আমরা যদি এই ও এ বির ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দেখো তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটা এখানে ও তাহলে শীর্ষ, ও কি শীর্ষ, তাহলে এই এ বিটা ভূমির মতন। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, স্টুডেন্টরা কিছু পারুক আর না পারুক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কিন্তু সবাই পারে। তো এই ত্রিভুজেরও ক্ষেত্রফল কিন্তু আমরা কি লিখতে পারি? এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? উচ্চতাটা আবার লাগবে। তো আমরা একটু ত্রিভুজে লিখি যে ত্রিভুজ, কি লিখবো? ত্রিভুজ ও এ বি এর, ত্রিভুজ ও এ বি, এটা আগে বাদ দিই, তার আগে এই যে আমার তো উচ্চতাটা লাগবে, তাই না? এই যে এটা লাগবে আবার। তো এই কথাটাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা বলি যে ও থেকে আমরা একটা লম্ব টানলাম, এখানে তো এ বি সি ডি ই এফ চলে আসছে, লম্বটার নাম দিলাম ধরো হচ্ছে, কি নাম দেওয়া যায়? এম। এ বি এর উপর ও থেকে ও এম একটা লম্ব টানলাম, ঠিক আছে? তো এটা লিখি যে ও হতে এ বি এর উপর ও এম লম্ব আঁকি। বিষয়টা হচ্ছে এই ও এম লম্ব যেটা, এই যে লম্ব, তাই না? এটা আসলে এই ও এ বি ত্রিভুজের কি বলতো? উচ্চতা, তাই না? তোমার যদি উপপাদ্য মনে থাকে তাই তার একটু ভালো। তোমাদের যদি উপপাদ্য ভুলেও যাও, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এরকম আঁকো, একে কি করবা? এই যে এই বাহু এই বাহুটা সেম, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবা, এরকম শীর্ষ থেকে তোমরা লম্ব টানবা, ঠিক একটা লম্ব টানবা। লম্ব টানলে কি দেখতে পারবা জানো? দেখতে পারবা এই ভূমিটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ধরো এটা ছিল কথা 6 সেন্টিমিটার, তাহলে দেখবা এখানে 3 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার হয়ে গেছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে ভূমি হতে অঙ্কিত লম্ব ভূমিকে কি করে? দুই ভাগে বিভক্ত করে। তো আমরা যে কাজটা করলাম, ও থেকে যে এ বি এর উপর একটা এম, মানে ও এম লম্বটা টানলাম, এই এ বি তো এমনি ছিল এ বি এর পরিমাণ কি ছিল? আমাদের বাহুর দৈর্ঘ্য, আল্লাহ এটা লিখি নাই, সরি। আচ্ছা, আমাদের বাহুর দৈর্ঘ্যটা কি ছিল বলতো? এ। তাহলে এই এ, তাহলে এখানে দেখো তো এই বি এম আর এ এম দুটো ইকুয়াল হয়ে গেল। তার মানে আমরা এটা লিখতে পারি এতটুকু হচ্ছে a/2, এতটুকু হচ্ছে a/2। বুঝতে পারছো? a/2 আর a/2। তো আমরা এখন লিখতে পারি যে ও এম যেহেতু লম্ব আঁকি, তাহলে এখন আমরা মোটামুটি এই ত্রিভুজ ও এ বি এর একটা ক্ষেত্রফল পাবো, কি? হাফ ইন্টু এই যে ভূমি আর এই উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি লেখা যায়? হাফ ইন্টু ভূমি কত দেখো তো? এ বি ইন্টু উচ্চতাটা কত? ও এম। এখানে আবার আরেকটা ক্রাইসিস তৈরি হয়েছে। এ বি এর মান আমি জানি, এ বি এর মানটা আমি জানি, ও এম এটা যে এইচ, ত্রিভুজের মতন এইচ মানে উচ্চতার রোল প্লে করতেছে, ও এম এর মানটা আবার জানি না। দেখো তুমি এই এ বি এর মান জানো এই যে এ বি এর মানটা লিখে দিতে পারো এ, বাট ও এম এটার মান আবার জানো না। এটা আবার একটা ঝামেলা, ঝামেলাটাকে শেষ করতে হবে। কিভাবে শেষ করা যায়? ও এম এর মানটা কিভাবে বের করা যায়? আমি যদি এই ও বির মানটা এগুলো যদি জানতাম, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিতে পারতাম, তাই না? এই যে এই ও বি এম এটা আবার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ, যদি এই বাহুটা জানতাম তাহলে তো পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতাম, বাট ওই বাহুটাও তো জানি না, পিথাগোরাস অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এখানে কি করা যায়? তো এইখানে এখন আবার আমাদের হেল্প করবে কি জানো? এই কোণ, শীর্ষ কোণগুলা হেল্প করবে।
আগে থেকে একটু বলে রাখি, আমাদের দেখো এখানে শীর্ষকোণের সংখ্যা কত বলতো, n সংখ্যক, তাই না? এখানে দেখো এর ষড়ভুজ দেখে এখানে দেখো a একটা শীর্ষকোণ, b একটা শীর্ষকোণ। তোমরা যদি একটু ভালো করে দেখো শীর্ষকোণগুলো কোনটা, শীর্ষকোণগুলো হচ্ছে যে দেখো, যদি আমি বলি a কোণ, a মানে হচ্ছে পুরাই যে এইটা, তাই না? বা আমি যদি বলি ই কোণ, ই মানে যে টোটাল এইটা, তাই তো? তো এখানে কোণ হচ্ছে আবার কয়টা, n সংখ্যক কোণ উৎপন্ন হচ্ছে। তো এখন এটা যেহেতু মানে সুষম বহুভুজ, কেন্দ্র থেকে আমরা যেহেতু শীর্ষগুলা যোগ করলাম, এই যে দেখো এটা কি পুরো একটা কোণ না? এই ওবি দেখো এটা এই কোণের সমদ্বিখণ্ডক, আবার ওবিটা হচ্ছে এই কোণের কি বলতো, সমদ্বিখণ্ডক। ওবি হচ্ছে এই বি কোণের সমদ্বিখণ্ডক, তারপর ও এ হচ্ছে এই এ কোণের সমদ্বিখণ্ডক। শীর্ষটাকে দুই ভাগে ভাগ করছে। তো আমরা এক কাজ করি, এই কথাটা মনে রাখো, এটা কি সমদ্বিখণ্ডক, অর্থাৎ দেখো এই যে ও বি এ আর ও বি সি এই দুটা কোণ যোগ করে হবে হচ্ছে কোণ বি। বুঝতে পারতেছো? ও বি এ এই কোণ, ও বি সি এই কোণ, এই দুটা কোণকে তুমি যদি যোগ করো তাহলে তুমি পাবা বি কোণটা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমরা ধরবো হচ্ছে এই যে এইটুকুকে জাস্ট থিটা ধরবো। কি ধরবো? থিটা কোণ ধরবো। ও বি এ এতটুকুকে জাস্ট থিটা কোণ ধরবো। তার মানে এখন আমাকে বললো তো, তার এইটা যদি থিটা হয় তাহলে এটা কি লেখা যাবে দেখো তো, থিটা। তার মানে কোণ বি, একটা শীর্ষ কি লেখা যায় দেখো তো, পুরো কোণ বি যেটা, এটাকে লেখা যাবে 2 থিটা, এটাকে লেখা যাবে 2 থিটা। বুঝতে পারতেছো? এই জিনিসটুকু একটু খালি দেখো, আমরা খালি এই একটা কোণকে থিটা ধরলাম, তাহলে এইটুকু থিটা, তাই টোটাল একটা শীর্ষ হচ্ছে বি, যেটা বি কোণটা হবে হচ্ছে 2 থিটা। তার মানে এও হবে কি 2 থিটা, এফ ও হবে 2 থিটা, এটা হবে 2 থিটা। প্রতিটা কোণের মান আবার কি হয়ে যাবে, 2 থিটা। তো আমরা আবার এই কাজটা একটু লিখে দিই, যে কি করতেছি, আমরা এটাকে 1 নং রাখি। ঠিক আছে? তো আমরা এখন কি করলাম, যে ও বি, এই যে ত্রিভুজ ও বি এম টাকে দিকে তাকাই, আবার ত্রিভুজ ও বি এম, যে ত্রিভুজ ও বি এম, এখানে ও এম বি এটা কি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ। তো আমরা এই ও বি এম এই কোণটাকে থিটা ধরতেছি। এই কোণটাকে থিটা ধরে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা কি লিখতে পারি, এটা যদি থিটা হয়, এই কোণের সাপেক্ষে দেখো তো এটা কি দেখো তো, ভূমি। আর কার মানটা তুমি বের করতে চাচ্ছ, লম্ব। তো ভূমি আর লম্ব রিলেটেড কোন ত্রিকোণমিতিক অনুপাত তুমি জানো, ভূমি আর লম্ব রিলেটেড কোন ত্রিকোণমিতিক অনুপাতটা জানো। যাদের ত্রিকোণমিতিতে আবার সমস্যা তারা কিন্তু জিনিসটা বুঝবে না, ত্রিকোণমিতি জানতে হবে কিন্তু। তাও আমি একটু হেল্প করে দিই। ধরো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, কি আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে। তুমি এই কোণ অথবা এই কোণ, দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণকে তুমি জানো, যে কোনো একটা কোণকে তুমি জানো। ধরে দিলাম, বলে দিলাম যে এই কোণটা হচ্ছে কথার কথা 30 ডিগ্রি, এই কোণটা তুমি জানো। এখন তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু তুমি যদি জানো, আবার ধরো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এই বাকি দুইটা যে কোনো একটা বাহু তুমি জেনে ফেলতে পারো। শর্তটা কি, সমকোণী ত্রিভুজের একটা কোণ আর একটা যে কোনো বাহু জানলেই বাকি যে কোনো কিছু জেনে ফেলা যায়, যে কোনো বাহু জেনে ফেলা যায়। ধরো তুমি এখন আমাকে বলতেছো যে ভাইয়া এই বাহুটা একটু বের করে দেন। এই বাহুটা দেখো, এই কোণের সাপেক্ষে যে মানটা তুমি জানো সেটা কি বলতো, এই কোণের সাপেক্ষে এটাকে আমরা বলি লম্ব, আর যেটা তুমি বের করতে চাচ্ছ সেটা হচ্ছে অতিভুজ। এখন লম্ব আর অতিভুজ রিলেটেড কোন ত্রিকোণমিতিক অনুপাতটা তুমি জানো, সাইন। সাইন কি হয়, লম্ব বাই অতিভুজ। তখন আমরা এখানে লিখি যে সাইন থিটা ইকুয়াল টু এই লম্ব আর অতিভুজ, এটা যদি এক্স হয়, এই এক্স এর মানটা বের করতে চাচ্ছ, থিটা মান 30 ডিগ্রি বসায় মানগুলা বের করে নিতে হয়। ঠিক আছে? তো এইখানেও ঠিক একইভাবে আমাদের যে এই ও বি এম একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা এই ও বি এম এটাকে যদি থিটা কোণ ধরি, এই কোণের সাপেক্ষে এই লম্ব ও এম এটাকে বের করতে চাচ্ছি। আর এই যে বি এম এটুকু হচ্ছে আমাদের a/2, এটা আবার আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এই ওবিএম এর কোণ এটা যদি থিটা ধরি, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং tan থিটা ইকুয়ালস টু এই কোণের লম্বটা কি দেখো ও এম,
লম্ব বাই, এখন দেখো এই যে বিএম, ঠিক আছে? কেন tan থিটাটা আনলাম? কারণ তুমি লম্বটা জানতে চাচ্ছ আর ভূমিটা আগে থেকে জানো। এখন এই tan থিটা, এটার মানটা আবার জানি না, না জানি সমস্যা নেই। ও এম এটাই তো আমার লাগবে, তাই না? এ বির মান তো হচ্ছে, আগে বলে রাখছি, পুরো এ বির মানটা তো হচ্ছে আমাদের এ, ওইটা তো বসানো যাবে। তো tan থিটা এই ও এম আর বি এম এর মানটা কত লিখবো? বি এম হচ্ছে আবার a বাই 2, তাই না? a বাই 2, তাহলে লেখা যাবে a বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই a বাই 2টা দেখো তো, এটাই পাশে এসে গুণ হয়ে যাবে না? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, ও এম ইকুয়াল টু হচ্ছে a বাই 2 tan থিটা, a বাই 2 tan থিটা। তো আমরা তাহলে লিখতে পারি যে এক হতে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি লেখা যায়, হাফ ইন্টু, এখন এ বির মানটা মানে এ বি লিখবো না, ডাইরেক্ট লিখবো এ বি বলতে আমরা বুঝি হচ্ছে এ বাহু, তাই না? বাহুর দৈর্ঘ্য, ডাইরেক্ট লিখবো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর ও এম যেটা, ও এম পাইলাম হচ্ছে a বাই 2 tan থিটা। তাহলে ওভারঅল আসতেছে a স্কয়ার বাই 4 tan থিটা। কি আসতেছে? ত্রিভুজ ও এ বি এই ক্ষেত্রফলটা, তাই না? এটাকে এখন আবার আমি 2 দিচ্ছি। এখন কথা হচ্ছে থিটার এ তো তোমাকে প্রশ্ন দেওয়াই থাকবে, সুষম বহুভুজ এ তো দেওয়াই থাকবে, যে 5 সেন্টিমিটারের একটা পঞ্চভুজ ষড়ভুজ, বাট থিটা আবার কিন্তু দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে না? থিটাটা কি, এই যে এটা, এই থিটা আবার তোমাকে দেওয়া থাকবে না। এখন কথা হচ্ছে থিটা আবার বের করতে হবে। এখন ঝামেলা ছিলাম এইচ জানতাম না, ও এম কে আমি থিটার হেল্পে বের করছি, ও এম কে আমি থিটার মাধ্যমে বের করলাম, বাট এখন আবার থিটা জানি না। এখন হচ্ছে থিটাটাকে বের করতে হবে। তো থিটা কিভাবে বের করা যায়? তো থিটা বের করার জন্য এত বেশি ঝামেলা না, আমি একটু বলে দিই তাহলে পারবা। আমি বের করব, যে কোনো একটা শীর্ষকোণ দেখো তো, যে কোনো একটা শীর্ষকোণ এ নাও বি নাও, বির দিকে তাকাও তাহলে বেটার হবে। কোণ বি, পুরা কোণ বি যেটা, এটা পুরাটা কি দেখো তো, থিটার দ্বিগুণ না, 2 থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, যে এখন যে বহুভুজের যে কোনো একটি শীর্ষের কোণ, দেখো তো আমরা যেহেতু থিটা ধরে ফেলছিলাম ওইখানে, থিটা ধরে এই থিটাটা এটা দ্বিগুণ 2 থিটা, এটুকু তো বিশ্বাস হয়, তাই না? এতটুকু তো বিশ্বাস হয়। আবার দেখো আমার শীর্ষ কয়টা, এইখানে তাকায় দেখো, এখানে শীর্ষ তো হচ্ছে 6টাই, যে এ বি সি ডি ই এফ 6টা। এন সংখ্যক বাহু যখন থাকবে তখন শীর্ষ হবে হচ্ছে এনটা। শীর্ষ কয়টা হবে? এনটা। তাহলে দেখো একটা শীর্ষের কোণ হচ্ছে 2 থিটা, তাহলে আমি কি লিখতে পারি, যে সুতরাং এন সংখ্যক শীর্ষের কোণ, এন সংখ্যক শীর্ষের কোণ কি হবে বলতো, 2 থিটা ইন্টু এন, বা এটাকে কি লেখা যাবে, 2n থিটা। এতটুকু বুঝছো? একটা শীর্ষের কোণ যদি হয় 2 থিটা, আমার তো ত্রিভুজ হলে 3টা শীর্ষ, চতুর্ভুজ হলে 4টা শীর্ষ, পঞ্চভুজ হলে 5টা, ষড়ভুজের 6টা শীর্ষ, আমার তো n সংখ্যক বাহু, তাহলে টোটাল শীর্ষের কোণ আসবে 2 থিটা ইন্টু n, মানে 2n থিটা। আবার আরেকটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করব, আমরা তার মানে দেখো এই প্রত্যেকটা কোণ জেনে ফেলছি। দেখো যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই সবগুলা কোণ এইটা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে, মানলাম। আবার দেখো একটু কেন্দ্রে দেখো তো, এই কেন্দ্রে কত কোণ উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি একটা বৃত্তের সমান কোণ উৎপন্ন হচ্ছে, বৃত্তে যত কোণ উৎপন্ন হয়, তাই না? এই কেন্দ্রে কত কোণ উৎপন্ন হচ্ছে, বৃত্তে যত কোণ উৎপন্ন হয়।
360 ডিগ্রি, অথবা এখানে আমরা বলবো 4 সমকোণ। কত বলবো? 4 সমকোণ। বুঝে গেছে? আবার দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ চার সমকোণ। জাস্ট এখন আমাকে একটা কথা বলো, ঠিক আছে, এই শীর্ষ, এই প্রত্যেকটা শীর্ষের কোণ প্লাস এই কেন্দ্রে উৎপন্ন কোণ, এই প্রত্যেকটা শীর্ষে উৎপন্ন কোণ প্লাস কেন্দ্রে উৎপন্ন কোণ টোটাল কত লেখা যায় একটু দেখো তো, একটু ধৈর্য রাখো এখানে। তার মানে আমরা লিখতে পারি যে মোট উৎপন্ন কোণ প্রত্যেকটা শীর্ষ, মানে ধরো এটা হচ্ছে একটা চতুর্ভুজ, হ্যাঁ, এখানে যে চারটা শীর্ষের চারটা কোণ, আর এখানে কেন্দ্রে কত 360 ডিগ্রি, এই 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 কেন্দ্রে উৎপন্ন কোণ প্লাস এই কোণ এই কোণ এই কোণ এই কোণ টোটাল কোণ, ঠিক আছে, এটাই মোট কোণটা। তাহলে আমি কি বোঝাচ্ছি? শীর্ষের কোণ প্লাস কেন্দ্রে উৎপন্ন কোণ, মোট উৎপন্ন কোণ। এটা আমরা লিখতে পারি 2n থিটা প্লাস 4 সমকোণ, তাই না? আই থিঙ্ক এখানে তোমরা কেউ আমার সাথে ডিবেটে যাবে না যে ভুল লিখছি। আরেকভাবে লেখা যায়, এভাবে না লিখেও আরেকভাবে লেখা যায়। কিভাবে? আমি কি চাচ্ছি যে জাস্ট আমার যেন এই কোণগুলো কাউন্ট হয় প্লাস এই কেন্দ্রের উৎপন্ন কোণটা যেন আসে। এটা আরেকভাবে লেখা যায়। কিভাবে জানো? ত্রিভুজ টার্গেট করো। আমরা তো এতক্ষণ কাজ করতেছিলাম ত্রিভুজ নিয়ে টার্গেট করি। আমার কি কি জানি কোণ লাগবে? এই প্রত্যেকটা শীর্ষের কোণ প্লাস কেন্দ্রের কোণটা লাগবে, তাই তো? আমরা আরেকটা ভাবে বের করতে পারি। এই যে ত্রিভুজটা, তাহলে আমরা এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণ কত পাই? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 2 সমকোণ। ঠিক একইভাবে আরেকটা ত্রিভুজের দেখো তো, এখানে আরেকটা ত্রিভুজ না, দেখো এই কোণ, এই কোণ, আর এই যে এই কোণ, এটা কত দেবে? আরো 2 সমকোণ দেবে। আর একটা ত্রিভুজ দেখো, এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, মানে 3 কোণ। আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। ঠিক এরকম দেখো, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ মিলে আরেকটা 2 সমকোণ, পাঁচটা ত্রিভুজ মিলে আরেকটা 2 সমকোণ, এই 6 নম্বর ত্রিভুজ মিলে আরেকটা সমকোণ দেবে। তার মানে দেখো আবার টোটাল মোট কোণ বের হয়ে যাবে না? তাহলে এই টোটাল মোট কোণটা আমরা ত্রিভুজের মাধ্যমে এভাবে বের করতে পারি। একটা ত্রিভুজে উৎপন্ন হয় 2 সমকোণ, তাহলে n সংখ্যক ত্রিভুজ, মানে এখানে তো 6টা মিলে উৎপন্ন হবে 6 × 2 সমকোণ। বাট আমাদের ত্রিভুজ হচ্ছে কয়টা? আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো n সংখ্যক, তাই না? আমাদের ত্রিভুজ হচ্ছে n সংখ্যক। তাহলে n সংখ্যক মিলে একটা ত্রিভুজ দিচ্ছে হচ্ছে 2 সমকোণ, তাই না? এই যে এটা প্লাস এটা, তো এরকম n সংখ্যক মিলে আমাদেরকে কত দেবে বলো তো? এখানে সমকোণ বানানটা ভুল লিখতেছি। n সংখ্যক ত্রিভুজ মিলে আমাদেরকে দেবে ইনটু n, 2, তাহলে n এখানে গুণ করে দাও, 2n সমকোণ। এটা বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটা আবার একটু দেখো, ঠিক আছে, পেছনে ব্যাক করে করে। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি যে আবার একটি ত্রিভুজের মোট কোণ 2 সমকোণ, ঠিক আছে? একটা ত্রিভুজের মোট কোণ হচ্ছে 2 সমকোণ। তার মানে আমরা কি লিখতে পারি? সুতরাং nটি ত্রিভুজের মোট কোণ কি লেখা যাবে? 2n সমকোণ। এটাই হচ্ছে আবার কি আমাদের বলো তো? এই সাদাটাই হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে এটা মোট উৎপন্ন কোণ যেটা। তার মানে ওইটার এটা যদি সেম হয়, এই 2n সমকোণ আর 2n থিটা প্লাস 4 সমকোণ যদি সেম হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লেখা যায়? 2n থিটা প্লাস 4 সমকোণ ইকুয়াল টু 2n সমকোণ। আমাদের ইন্টেনশন কি? থিটার মানটা বের করা। এই যে থিটা এখানে লুকায় আছে, তার মানে আমরা কি লিখতে পারি?
2n থিটা ইকুয়াল টু হচ্ছে 2n সমকোণ মাইনাস 4 সমকোণ। আচ্ছা, পরে আমরা 2n থিটা এখানে কি লিখতে পারি, এখানে 2n সমকোণ মাইনাস 4 সমকোণ, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি 2n মাইনাস 4 সমকোণ। কথাটা সমকোণ মানে কি 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এখানেও গুণ এখানেও গুণ, তাহলে কমন নিয়ে লিখতে পারি এত সমকোণ। লেখা যায় না বলো? সমকোণ মানে তো 90 ডিগ্রি আর কি, 90 ডিগ্রি বসাই দিবা, যখন মন চায় বসাই দিবা ঠাসঠুস। পরে আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়ালস টু কি হবে 2n মাইনাস 4। দেখো এখানে এইটার সাথে এটা গুণ হচ্ছে, একটু দেখাই, তোমরা তোমাদের মনে এগুলাতে একটু ঝামেলা হয়, কমেন্ট করছিল কয়েকজন, একটু দেখো। ধরো তোমার কাছে এরকম এ বি ইকুয়াল টু লেখা আছে হচ্ছে এরকম, যে দেখো এরকম আছে, তুমি এখন এ বের করতে চাচ্ছ, তাহলে কি বি দিয়ে ভাগ না, তুমি এই বি এখানেও দিয়ে দিতে পারো, এই যেভাবে পুরাটাকে ভাগ করা একই কথা। আবার এরকম আলাদা আলাদা ভাবে যে সি বাই বি মাইনাস ডি বাই বি, এই টোটালটার সাথে এরকম এফ এফ এবার রাখতেই পারো, তাই না? দেখো জাস্ট কি বি দিয়ে ভাগ দিলাম, ভাগটা মানে সবার সাথেই লেখা যায়, মানে এই যে এটা এ বি বাই সি, এই কথাটা কি এ বাই সিও লেখা যায় ইন্টু বি, অথবা এ ইন্টু বি বাই সি। দেখো তো এখান থেকে এটাও লেখা যায়, এটাও লেখা যায় না? তো এটাই বি এখানে ভাগ দিয়ে দিলাম, সমস্যা নাই তো, এফ গুণ আকারে থাকলেই হইলো, পরে বিটা আলাদা আলাদা ভাবে লেখা যায়, ঠিক আছে? তো এখন এই কাজটা এখানে করব, জাস্ট আর কি সাজানো, যে 2n টা আমি এখানে দিয়ে দিলাম, 2n এর সাথে কি আছে বলতো, সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো 2n এটার সাথে একবার বিয়োগ হবে, আবার মাইনাস 4/2n এভাবে আসবে, তাই তো? আচ্ছা, সুতরাং থিটা ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 1 মাইনাস এই যে 2n যদি এখানে ভাগ হয় আবার মাইনাস 4 আচ্ছা আস্তে আস্তে করি, আমার কেন জানি মনে হচ্ছে তোমরা এখানে ঝামেলা করবা। তার মানে 2n বাই 2n মাইনাস 4 ডিভাইডেড বাই 2n এ হলো সমকোণ। তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস 2/n, সমকোণকে এখন তুমি লিখে দাও 90 ডিগ্রি, 2 দিয়ে উপরে কাটলাম, উপরে 2 থাকলো, এই হচ্ছে 1 মাইনাস 2/n 90 ডিগ্রি। আচ্ছা, তো 90 ডিগ্রি এখানে আমি যদি গুণ করে দিই, তাহলে এটাকে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি 2 এর সাথে গুণ হয়ে কত হবে 180 ডিগ্রি বাই n। তো আমরা থিটা মান পাচ্ছি আপাতত এইটা, থিটা মানটা। তাহলে আমরা এই যে n সংখ্যক, আমাদেরকে প্রশ্নে কি দেওয়া থাকবে, সুষম বহুভুজে যখন ক্ষেত্রফল বের করতে বলবে, আমাদের প্রশ্নে জাস্ট বাহুর সংখ্যা দেওয়া থাকবে n, আর এটা n আর a দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। এখন দেখো আমরা থিটাটাকে, এই যে থিটা যেটা আননোন ছিল, ওই থিটাটাকেও দেখো আমরা থিটাটাকে দেখো n এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। তাহলে আমাদের যে ক্ষেত্রফল কোথায় জানি আসলো, ক্ষেত্রফলটা হচ্ছে যে 2 নাম্বার যে আমাদেরকে দেবে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, এই যে থিটার মান এখন আমরা বসাই দেব। সুতরাং 2 হতে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এটা ইকুয়াল টু কি ছিল জানি, a স্কয়ার বাই 4 tan থিটা। তো চলো লিখি, tan থিটার জায়গায় খালি এখন লিখবো 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। এখানে একটু n এর পরিচয়টা একটু জেনে রাখো, n হচ্ছে, এটা যেহেতু বহুভুজ, n এর মান অবশ্যই 3 অথবা 3 এর থেকে বড় হবে। দুইটা বাহু দিয়ে বহুভুজ হয়, দেখো এই যে দুইটা লাঠি দিলাম, বহুভুজ বানাও, আবদ্ধ ক্ষেত্রফল তো পাবা না, বহুভুজ তো হবে না, মিনিমাম 3টা লাগবে, n এর মান মিনিমাম 3 থেকে শুরু হয়ে বড় কিছু হবে। এখন দেখো n এর মান তুমি যদি 3 বসাও 180/3 60 হয়, n এর মান যদি 4 বসাও 180/4 45 হয়, n এর মান তুমি 5 বসাবা আরো, মানে দেখো 3 বসালে 60 ডিগ্রি পাও, 4 বসালে 45 ডিগ্রি পাও,
তুমি 5 বসাও 6 বসাও আরো ক্ষুদ্র ক্ষুদ্র কোণ পাবা। তার মানে এই 180 ডিগ্রি বাই 9 অবশ্যই 60 ডিগ্রি থেকে শুরু করে তার থেকে কম কম কোণ, ছোট কোণ, অর্থাৎ সূক্ষ্ম কোণ, মানে 180 ডিগ্রি বাই n, এটা একটা সূক্ষ্ম কোণ। আচ্ছা, তো এখন এটা দেখো 90 ডিগ্রির সাথে বেজোড় গুণিতক, তার মানে tan এখন কি হয়ে যাবে বলো তো? tan হয়ে যাবে কিন্তু এখন cot। এগুলা কিন্তু শিখেছি তোমাদের বিপরীত, সরি ওই 7 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতির 7 নম্বর চ্যাপ্টারে কিন্তু এগুলো শেখানো হয়েছে। তো এখানে তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে cot 180 ডিগ্রি বাই n। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝে গেছে? কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল? একটা। এখন তুমি বলো এই একটা ক্ষেত্রফল তুমি যদি বের করে ফেলো, তোমার কয়টা ত্রিভুজ হয়েছে এরকম? n সংখ্যক। এখানে তো 6টা, বাট আমাদের তো n সংখ্যক হবে, তাহলে ক্ষেত্রফল কি হবে? n গুণ হবে। শেষ। সুতরাং n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল কি হবে? n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এইটা বুঝতে পারছো? n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, এটা হচ্ছে আমাদের n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল। আমি তোমাদের ক্লাস শুরুতেই বলতে পারতাম, দেখো n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল এইটা, জাস্ট লিখে দিতে পারতাম, বাট একটু ফিল করানোর চেষ্টা করছি, প্রতিপাদনটা দেখানোর চেষ্টা করছি। একটু হয়তো বা লেন্দি হয়ে যেতে পারে, বাট এই প্রতিপাদনটা মানে বোঝার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ম্যাথ কখনো এরকম ঠাড়া মুখস্থ করবা না, এটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা। সত্যি কথা, তোমার অঙ্কে খালি এইটুকুই লাগবে যে n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল এইটা, বাট এই কনসেপ্টটা শেখাটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এই জিনিসগুলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যে কিভাবে কি হচ্ছে, একটা বহুভুজ, n সংখ্যক বহুভুজ, আমরা এটা ক্ষেত্রফল বের করছি একটা ত্রিভুজের মাধ্যমে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমরা কি কি সমস্যার ফেস করছি, ভূমি জানি তো ওইটা জানি না, লম্ব জানি না, লম্ব জানি তো থিটা জানি না, থিটার জন্য শীর্ষের হেল্প নিচ্ছি। এই যে এই জিনিসগুলো তোমাদের আসলে কি জানো, শুধু ম্যাথে হেল্প করবে না, তোমাদের বাস্তব জীবনে হেল্প করবে। অনেক বড় বড় সমস্যা কি হয় জানো, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তুমি যদি সমাধান করো, তাহলে দেখবা যে বড় সমস্যার সমাধান হয়ে গেছে। বুঝতে পারছো? ইভেন অনেক বড় বড় ম্যাথেও আমি যদি কথা বলি, বড় বড় ম্যাথে আমি ক্যালকুলেশনে যখন আটকে যাই, এই যে তোমাদের মাত্র এক্সাম্পল দিলাম না, এই যে মাত্র যে এক্সাম্পল দিলাম যে এ বি সি এভাবে গুণ আকার আছে, এখানে ডি আছে, তুমি চাইলে এরকম ভাগ দিতে পারো। এরকম বড় বড় ম্যাথ গুলাকে তুমি ছোট ছোট ভাবে চিন্তা করে দেখতে পারো ডিরেক্ট কি লেখা যায়। বুঝতে পারছো? এই কারণে আসলে এটা তোমাদের দেখালাম। এই প্রতিবেদনটা তোমাদের আসলে ম্যাথ শেখানোর না, এটা আসলে একটা বাস্তবিক উদাহরণ যে তুমি কোনো কিছু সমাধান করতে যে কি কি ক্রাইসিস ফিল করতেছো, ওই ক্রাইসিস গুলাকে কিভাবে সমাধান করতেছো, এই উদাহরণটা আসলে ওইটাই শিখায়। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল, n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। চলো আমরা একটু টেস্ট করি। ধরো n এর মান যদি 3 হয়, n এর মান 3 হলে তাহলে এটা একটা কি সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান। তাহলে আমরা ক্ষেত্রফলটা কি পাবো দেখি তো। বাহুর মান a, ঠিক আছে, এর মান যাই হতে পারে 5 6 7 8 সেন্টিমিটার, ইঞ্চি, মিটার, কিলোমিটারও হতে পারে। 3 কিলোমিটার বহু মানে সমবাহু ত্রিভুজ, তাই না? অসম্ভব। আচ্ছা, তো n এর মান যদি 3 হয়, তা চলো অ্যাপ্লাই করি। n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই 3। তাহলে দেখো 3/4 a স্কয়ার, এটা লেখা যাবে কি দেখো তো, cot 60 ডিগ্রি। তাহলে এটা লেখা যাবে 3/4 a স্কয়ার, cot 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। তাহলে দেখো √3 আর এখানকার 3 যদি কাটাকাটি করি, তাহলে এটা যাবে √3/4 a স্কয়ার। দেখো তো তোমরা এটা জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? এটা কিন্তু অনেকেই কিন্তু জানে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 a স্কয়ার, ডিরেক্ট। ধরো বর্গে এটা যদি n এর মান যদি 4 হইতো, কি হতো? n এর মান 4 হলে, চলো এখানেই করি, না এটা এখানে করছি, এখানেই থাক। তো n = যদি 4 হয়,
তাহলে এই এরিয়াটা কি আসে দেখো তো, এরিয়াটা আসা উচিত এই যে n a² বাই 4 cot 180 ডিগ্রি বাই 4 মানে n 4 4 কাটাকাটি যে এখানে থাকবে a², আর এটা হয়ে যাবে কি cot 45, তাই না? 180 কে 4 দিয়ে ভাগ দাও 45 হয়ে যাবে। cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে শুধু a²। এখন এটা কি আমাকে বলতে হবে? বলো তো বর্গের ক্ষেত্রফল তোমরা জানো কি জানো না? তোমরা তো জানতা বর্গের ক্ষেত্রফল a², বাহু স্কয়ার হয়, দেখো এটাই আসছে। তার মানে আমরা যে বাস্তবিক শিক্ষা নিতে যে একটা ম্যাথের প্রতিপাদন করলাম, ওই প্রতিপাদনটা সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রেও আমাদের অ্যান্সারটা ঠিক আসবে, ষষ্ঠভুজ সপ্তমভুজ যাই বলুক অ্যান্সারটা ঠিক আসবে, যদি তুমি ক্যালকুলেশন ভুল না করো।